নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এই মুহূর্তে অপারেশন লোটাস শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তো নানান রকমের রাজনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে, সেটা আপনারা জানেন। তার সঙ্গে আপনারা এটা জানেন কি, দুই রাজ্যে অলরেডি অপারেশন লোটাসের ফলে ভয়ঙ্কর সব কিছু হতে চলেছে। একটা তো আপনারা অনেকেই জানেন হয়তো, যে বিহারে ইতিমধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। সম্রাট চৌধুরী বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এবং নীতিশ কুমার দীর্ঘদিন ধরে বিজেপির জোটের সঙ্গে ছিলেন, তিনি এখন রাজ্যসভায় চলে যাচ্ছেন এবং তার ফাঁকা আসনে বিজেপি তার নিজের মুখ্যমন্ত্রী বসিয়েছে। অর্থাৎ বিজেপি বিহার দখল করতে সক্ষম হয়ে গেল এবং সেটা জোট না ভেঙে অনেকে বলছিলেন পাল্টুরাম পাল্টি খাবেন, এবং সেই পাল্টুরামকেও যে সিধে করা যায় সেটা বিজেপি কিন্তু কার্যত দেখিয়ে দিয়েছে। এবার সবচেয়ে বড় খবর যেটা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে একটি পার্টি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মতনই একটি পার্টি, সেই পার্টি কার্যত ভেঙে যেতে চলেছে। পার্টির 2/3 বেশি সাংসদ বিজেপিতে ইতিমধ্যে জয়েন করে গেছেন। হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন, আম আদমি পার্টি একেবারে ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে গেছে। আম আদমি পার্টির আর কোনো আজকের দিন থেকে অস্তিত্বই থাকবে না, একেবারে পার্টিটা শেষ। আপনারা জানেন যে দিল্লিতে এই পার্টি ধরাশায়ী হয়ে গেছে, ফেরার কোনো চান্স নেই। রেখা গুপ্তা অসাধারণ কাজ করছেন। এবার যেটুকুন ক্ষমতা বেঁচে আছে সেটা পাঞ্জাবে, এবং পাঞ্জাবের পার্টি হয়েই এটা থেকে যাবে, এবং পাঞ্জাবেও এবার হারতে চলেছে আম আদমি পার্টি। নেক্সট নির্বাচনে আপনি মিলিয়ে নেবেন, আজকে সাদা কাগজে আপনাদের লিখে দিতে পারি আম আদমি পার্টি হেরে যাবে, থাকবে না। কারণ ভগবন্ত মান এবং কেজরিওয়ালের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ভগবন্ত মানও দেখবেন এরপরে হয়তো একটা আলাদা পার্টি লঞ্চ করে সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কিন্তু ইতিমধ্যে যেটা খবর, যে আম আদমি পার্টির 8 জন সাংসদ, একজন দুজন নয়, মাত্র 10 জন সাংসদ ছিল এই পার্টিতে, 10 জন মাত্র সাংসদ, তার মধ্যে 8 জন বিজেপিতে চলে যাচ্ছেন। তারা আম আদমি পার্টি ছেড়ে দিচ্ছেন এবং এটাকে নেতৃত্ব দিয়েছেন রাঘব চাড্ডা। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খবরে তিনি ভেসেছিলেন এবং দীর্ঘদিন ধরে তার আম আদমি পার্টির সঙ্গে দূরত্ব চলছিল। এর আগে স্বাতী মালিওয়ালকে আপনারা জানেন যেভাবে অপমানিত করেছেন, একজন মহিলাকে লাথি মেরেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপনারা সেটা জানেন। স্বাতী মালিওয়াল, রাঘব চাড্ডারা তো বিরক্ত ছিলেনই দলের উপরে। এখন আপনারা নাম শুনলে সবাই চমকে যেতে পারেন যে হরভজন সিং, তিনিও সাংসদ ছিলেন এই আম আদমি পার্টি, সেই হরভজন সিং পর্যন্ত বিজেপিতে চলে আসছেন। এগুলো এক একটা বার্তা, কিন্তু এটা বড় বার্তা। কারা কারা ছাড়ছেন? রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজেন্দর গুপ্তা, বিক্রম সাহানি। আমি 7 জনের নাম পেয়েছি, একজনের নাম আমি এখনো পাইনি, সেটা পেলে পরে আপনাদেরকে আপডেট করে দেবো। মোট 8 জন এরা দলটা ছাড়ছেন। এবং আপনারা ভাবতেই পারেন, যদি এরা দল ছেড়ে দেন সাংসদরা, তাহলে সমস্যা হবে না? দল বিরোধী দলত্যাগ যে আইন আছে ভারতবর্ষে, সেটায় অসুবিধা হবে না? নাকি বিজেপি ও তৃণমূলের মতন সাদরে গ্রহণ করে নেবে, কাল থেকে তারা বিজেপি হয়ে যাবে, অন্য প্রতীকে জেতা মানুষগুলোকে নিজের প্রতীক বানিয়ে নেবে? এরকমটা কি হবে? না বন্ধু, বিজেপি বরাবর বলে দে আর পার্টি উইথ আ ডিফারেন্স। তারা পার্টি, অন্যরকম পার্টি, তারা অন্যান্য পার্টির মতো রাজনীতি করে না। এবার রাজনীতিতে তো ভাঙা গড়া আছে, সেটা তো আমরা কেউ আটকাতে পারবো না, কিন্তু আইন মেনে যা হচ্ছে আইন মেনে হচ্ছে। দল বিরোধী আইন কি বলছে? দল বিরোধী আইন বলছে, একটি পার্টির যদি 2/3 সাংসদ যদি একসঙ্গে ভেঙে চলে আসেন অন্য কোনো দলে বা নিজস্ব পার্টি তৈরি করেন, তাহলে তারা সাংসদের সদস্যপদ খোয়াবেন না। এটা আইন রয়েছে, এটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। তো অ্যান্টি ডিফেকশন ল যেটা বলছে সেটা মেনেই কাজ হচ্ছে, ফলে আপনারা বলতে পারবেন না যে দল ভাঙানো হয়েছে। দলটারই আর অস্তিত্ব কার্যত নেই, মাত্র 2 জন পড়ে থাকবেন এরপর সাংসদ হিসেবে। এবং আপনাদের যেদিন এই খবরটা পেশ করছি তার কিছুক্ষণ আগে আমরা জানি যে প্রেস মিট হয়ে গেছে এবং 24 তারিখ এই ঘটনাটা ঘটেছে, এপ্রিল মাসের। সিপি রাধাকৃষ্ণন, রাজ্যসভার যিনি সভাপতি রয়েছেন, সিপি রাধাকৃষ্ণন রাজ্যসভার সভাপতি এবং তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, তার কাছে রাঘব চাড্ডার নেতৃত্বে পদত্যাগ পাঠানো হয়ে গেছে। অর্থাৎ আধিকারিকভাবে তারা আম আদমি পার্টি ছেড়ে দিয়েছেন। 2-1 দিনের মধ্যেই তারা অফিসিয়ালি জয়েন করবেন। দিল্লিতে প্রেস মিট করে রাঘব চাড্ডা জানিয়েছেন কেন এটা হয়েছে। দীর্ঘদিন ধরে পার্টিতে তারা অবহেলিত ছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার কি, কংগ্রেসে যেরকম রাহুল গান্ধী যা মনে আসে করেন, কারো কথা শোনেন না। এবার পার্টি মানেটা কি?
যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালান সেভাবেই তো অন্যান্য দলগুলো চলে, কেউ কারো কথা শোনে না। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে যে দল মানে মনে করে যারা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা রক্ত ঘাম জল দিয়ে পার্টিটাকে বড় করে তুলেছেন, সময় দিয়েছেন জীবনের, তারা এটা এক্সপেক্ট করেন যে দলের মধ্যে তাদের গুরুত্বও থাকবে, তারাও কিছু বললে সেটা শোনা হবে। কিন্তু সমস্যাটা কি, এই সমস্ত পার্টিতে তো সেই সব হয় না। একজন সুপ্রিমো তিনি যা মনে করবেন হিটলারের মতন করে যাবেন দীর্ঘদিন, এটাই হচ্ছে রীতিনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখুন একই ব্যাপার, অখিলেশ যাদবের বিষয়ে একই ব্যাপার, যতদিন লালু প্রসাদ যাদব ছিলেন তাই হতো, এখনও তেজস্বী যাদব একই কাজ করেন। সমস্ত পার্টি যেগুলো ব্যক্তিকেন্দ্রিক পার্টি সেরকমভাবেই চলে। আপনি দেখুন না স্টালিন কিভাবে পার্টি চালাচ্ছেন, তো এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দল সাউথের আপনারা দেখেছেন তারাও কিভাবে পার্টি চালিয়েছে, আপনারা দেখেছেন এবার। ফলে আমরা বলতে পারি যে আম আদমি পার্টি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেল, আম আদমি পার্টি বলে আর কিছু থাকবে না আগামী দিনে। অপারেশন লোটাস কিন্তু বন্ধু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে দিল্লি কেন্দ্রিক পার্টি যারা পাঞ্জাবে এখন ওই পাঞ্জাবেই কোনো রকমের ঠেকনা দিয়ে আছে আর কি, ওখান থেকে বাইরে আর কোথাও নেই। একসময় সারা পশ্চিমবঙ্গ বিজয় করে নেবে, ভারত বিজয় করে নেবে। বাংলাতেও আপনারা দেখেছেন আম আদমি পার্টির পোস্টারে 6 লাভ হয়ে গেছিল সল্ট লেক এলাকা। আমি বেশ কয়েকজনকে চিনতাম যারা আম আদমি পার্টি জয়েন করেছিলেন, নিজেদের ভবিষ্যৎ ভেবেছিলেন কি না কি তিসমার খান হয়ে উঠবেন, কি না কি অরবিন্দ কেজরিওয়াল তীর মেরে নেবেন, বিশাল কিছু হবে। পরে আমরা বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করার জন্য তারা এসেছেন, বিরোধী ভোট ভাগাভাগি করার জন্য, কিন্তু তাও কিছু করতে পারেননি। তাদের কেমোফ্লাজ রাজনীতি কিছু কাজে আসেনি এবং তারা এসেই এখানে বিজেপিকে গালমন্দ করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান শক্তি, তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। রাতের অন্ধকারে কে বা তাদের সঙ্গে ঝগড়া করছে, রাতের অন্ধকারে আম আদমি পার্টির সব ব্যানার ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয়েছিল, সবটাই আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবং সেই আম আদমি পার্টি যারা একসময় বঙ্গ বিজয়ের স্বপ্ন দেখেছিল, ভারতবর্ষ বিজয়ের স্বপ্ন দেখেছিল, তাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে। এমনি এমনি পার্টিটা শেষ হয়ে যাচ্ছে না। দেখুন ভারতবর্ষের যে কোনো মানুষ কম বেশি রাষ্ট্রবাদী, কংগ্রেসও যারা করেন সকলে যে রাষ্ট্রবিরোধী এরকমটা আমরা মনে করি না। রাহুল গান্ধীর নিজস্ব ব্যক্তিগত এজেন্ডা হতে পারে ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষকে বদনাম করা, কিন্তু কংগ্রেসের সকল ব্যক্তি যে ওরকম, আমরা এটা আবারও বলছি, আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটা ঠিক যে তারা অতটা রাষ্ট্রবিরোধী নন। দলের মধ্যে থাকতে গেলে রাহুল গান্ধীর হয়তো কখনো সমর্থন তারা করতে পারেন, কিন্তু জেনারেলি তারা নন, এটা আমি বিশ্বাস করি। এবার তাদেরও কিন্তু আড়ালে আবডালে আপনারা জিজ্ঞাসা করবেন, তাদেরও খারাপ লাগে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা এই রাহুল গান্ধীরা বিদেশে গিয়ে ভারতের বদনাম করেন। বিদেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন ভারতের অর্থনীতি এত ভালো তিনি মনে করেন না, দাউদ খারাপ লোক তিনি মনে করেন না, নানান কথা তিনি বলেছেন। রাহুল গান্ধীও বিদেশে গিয়ে ভারতের বদনাম করেন। এই আম আদমি পার্টি আবার চক্রান্ত করেছিল বলে অভিযোগ ওঠে, বিদেশের ফান্ডিং আম আদমি পার্টিতে ঢুকেছে বলে অভিযোগ ওঠে। অনেকে বলেন ডিপ স্টেটের ফান্ডিং আছে, ফরেন ফান্ডিং আছে আম আদমি পার্টির ক্ষেত্রে। এগুলো কবে তদন্ত হবে, কবে সামনে আসবে আমরা জানি না, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে বিদেশ থেকে ফান্ডিংয়ের বিষয়গুলোকে তিনি তদন্তের আওতায় আনবেন। কোন কোন আন্দোলনে কিভাবে ফান্ডিং হয়েছে, ফরেন ফান্ডিং, সেগুলো তিনি খতিয়ে দেখবেন। কিন্তু রাজনৈতিক যে বাস্তবতাটা আছে বা বাধ্যবাধকতাটা আছে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে অনেক কিছুই সামনে আসে না। এটা সামনে আসবে কিনা, কবে আসবে, সেই উত্তর আমার কাছে নেই। তবে আম আদমি পার্টি যেভাবে ভারতের ক্ষতি করেছে, এই পার্টির এটাই ভবিতব্য ছিল। এই পার্টির ভেঙে যাওয়াই উচিত ছিল, বরং আরও আগে ভেঙে যাওয়া উচিত। আপনি ভাবুন তো, আন্না হাজারের আন্দোলন তো একটা রাজনৈতিক দল তৈরির আন্দোলন ছিল না। গোটা ব্যাপারটাকে আন্না হাজারেকে মিসগাইডেড করেছিলেন, একেবারে ভুল বুঝিয়েছিলেন এই ব্যক্তি যার নাম অরবিন্দ কেজরিওয়াল। নিজের ইনকাম ট্যাক্সের চাকরিটা ছেড়ে তিনি একটা প্ল্যানিং করলেন ভারতের বিরুদ্ধে, যে একটা নতুন ব্যবস্থা আনবেন, স্বপ্ন দেখাবেন, তারপর আরও বেশি দুর্নীতি করবেন। আজকে সেটাই তো হলো। তিনি করোনার সময় দিল্লির মানুষ যখন অসুস্থ, তখন তিনি শীষমহল তৈরি করছেন, একটা বিরাট শীষমহল তিনি তৈরি করছেন। এই শীষমহল আপনি বলুন তো কার কাজে লেগেছে? দিল্লিবাসী কোনো ব্যক্তির কাজে লেগেছে এই শীষমহল? কোনো কাজে লাগেনি। আজকে ইনকাম ট্যাক্সে যে ব্যক্তিটা কাজ করত, সেই ব্যক্তিটার আজকে কোটি কোটি টাকা কি করে হলো? আজকে আপনিই বলুন না যে ফরেন ফান্ডিং যেগুলো এসেছে এর তদন্ত হওয়া দরকার কিনা, সত্যি এসেছে কিনা। অনেকে বলেন একজন জনপ্রিয় ইউটিউবার আছেন, আপনারা সবাই জানেন, হিন্দিতে তিনি ভিডিও বানান, তিনি বলেন এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন, কিন্তু সাম্প্রতিক বিষয়ের উপরে তিনি যে সমস্ত ভিডিও বানান তার বেশিরভাগটাই দেখা যায় যে সেখানে গন্ডগোল আছে।
এগুলো এজেন্ডা সেট করার জন্য, ন্যারেটিভ তৈরি করার জন্য, এবং সবটাই নরেন্দ্র মোদী বিরোধী, সবটাই হিন্দুত্ব বিরোধী, এবং তিনি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন। জার্মানিতে তিনি থাকেন, অনেকে তাকে জার্মান টার্মান কি সব জার্মান শেপার্ড টেপার্ড বলেন, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যারা তার ভিডিও কম বেশি দেখেন। তো অনেকে বলে নাকি তিনিও এই অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টির পেরোলে ছিলেন বা আছেন। তো যেটা কিছু যা রটে তার কিছু তো অবশ্যই বটে। এখন দেখা যাক এই পার্টির ভবিষ্যৎ কি হয়। পার্টি দিল্লি হেরেছে, পার্টির 10 জন সাংসদের মধ্যে 8 জন ছেড়ে দিচ্ছেন, তার মধ্যে নামকরা সব ব্যক্তি আছেন। হরভজন সিং, যাকে ছোটবেলা থেকে আমরা ক্রিকেট খেলতে দেখেছি, তার মতন ব্যক্তিত্ব আজকে বিজেপি জয়েন করছেন, এটা ভালো দিক। কারণ বিজেপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে, যেই ন্যারেটিভটা একটা সময় কংগ্রেসের বিরুদ্ধে ছিল। আসলে দেশের শাসক দল যে থাকে তার বিরুদ্ধেই এই ন্যারেটিভটা চালানো হয় যে তারা হচ্ছে শিখ বিরোধী বা তারা পাঞ্জাবিদের বিরুদ্ধে, কিন্তু বিষয়টা তো তার নয়। এবং বিজেপি তো কোনোদিনই ছিল না, কারণ বিজেপি হিন্দু এবং ভারতের সনাতন ধর্ম থেকে যে সমস্ত ধর্মগুলো বেরিয়েছে, সেটা শিখ ধর্ম হতে পারে, জৈন ধর্ম হতে পারে, সেটা বৌদ্ধ ধর্ম হতে পারে, সেটা মতুয়া হতে পারে, যে কোনো সনাতন ভারতের সংস্কৃতি থেকে যে সমস্ত ধর্ম বেরিয়েছে তাদের রক্ষা করার কথা বলে, সনাতনকে রক্ষা করা, সনাতনের বিভিন্ন পন্থ মানে শাখা প্রশাখা যারা আছে তাদেরকে রক্ষা করার কথা বলে। কিন্তু তা সত্ত্বেও বিজেপিকে এরকম তৈরি করা হচ্ছে, এবং পুরোটাই আইএসআই ফান্ডেড, পাকিস্তান ফান্ডেড ভাবে হচ্ছে। পাঞ্জাবকে অশান্ত করার যে ছক আইএসআই এর রয়েছে, পাকিস্তানি এজেন্সিগুলোর, গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে, সেগুলো তারা ইমপ্লিমেন্ট করার জন্য নানান রকমভাবে চেষ্টা করে। কিন্তু বিদেশের মাটি থেকে সেই বিষয়টাকে ইন্ধন দিলেও পাঞ্জাবের মাটিতে সেই স্ফুলিঙ্গ পৌঁছয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভালদের সৌজন্যে। এবং ওখানকার রাজনৈতিক দলগুলিরও এতে যথেষ্ট অবদান আছে বলে আমরা মনে করি। এই জায়গায় দাঁড়িয়ে হরভজন সিংয়ের এই দলে আসা, এটাকে সত্যি মানে একটা ভালো মেসেজ যাবে পাঞ্জাবের জন্য। আগামী দিনে দেখা যাক এর রাজনৈতিক এর মাইলেজ কতদূর যায়, যারা বিজেপিতে এসেছেন কতদিন বিজেপিতে থাকতে পারেন। বিজেপিতে তো অনেকেই আসেন, অনেকেই চলে যান, সবাই থাকতে পারেন না, আইডিওলজিক্যাল ইস্যুস রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাক যে আলটিমেটলি এর রেজাল্টটা কি হয়, এবং কবে এরা সকলে জয়েন করেন ভারতীয় জনতা পার্টিতে, এবং তারা যে বিষয়গুলো সামনে আসবে, আপডেট যেগুলো সামনে আসবে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।